নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমএস। আজকে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে যারা সবেমাত্র মা হয়েছেন বা যে মায়ের বাচ্চারা এখনো পর্যন্ত মাদার্স মিল্ক খাচ্ছে বা যিনি মা হতে চলেছেন ভাবি মা, তাদের উদ্দেশ্যে আজকে আমরা জানবো যে কি কারণে মায়ের এই যে দুধ বা মিল্ক প্রোডাকশনটা কম হয়ে যায়, মায়ের যে মাতৃদুধ যে দুগ্ধ যেটা সেটার উৎপাদনটা কিভাবে কেন কম হয়ে যায় এই ব্রেস্ট মিল্কটা, এবং কিভাবে এই ব্রেস্ট মিল্ক সাপ্লাইটাকে আমরা বাড়াতে পারবো, তাই নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কাজে একটু মন দিয়ে শুনবেন আজকের বিষয়টা। তার আগে আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করি যে কি কি কারণে মায়ের দুধ বা ব্রেস্ট মিল্কের যে সাপ্লাইটা সেটা যতটা হওয়া উচিত ততটা হয় না বা তার থেকে কম হয়। প্রথমত একজন মায়ের এই ব্যাপারটা নির্ভর করছে যে তার বাচ্চার সাকিং এর উপরে, অর্থাৎ বাচ্চা যত বেশি মায়ের দুধ খাবে, যত বেশি সাক করবে, ব্রেস্ট মিল্কের সাপ্লাই কিন্তু ততটাই বাড়তে থাকবে। এবং দেখা গেছে একজন বাচ্চাকে 1.5 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর তাকে কিন্তু মায়ের দুধ খাওয়ানোর প্রয়োজন হয়, এবং ঠিক সেই হিসাবে 12-13 বার থেকে 15-16 বার পর্যন্ত একটা বাচ্চাকে 24 ঘন্টায় কিন্তু দুধ খাওয়ানোর প্রয়োজন হয়। যদি কোনো কারণে এই জিনিসটা কম হয়, অর্থাৎ তখন সাকিং কম হচ্ছে, যার ফলে কিন্তু তখন ব্রেস্ট মিল্কের এই যে সাপ্লাইটা সেটা কিন্তু কম হয়ে যেতে পারে। এবং আরেকটা কারণ হচ্ছে অনেক বাচ্চা তারা ভালোভাবে সাক করতে পারে না, এবং সেক্ষেত্রেও কিন্তু এই ব্রেস্ট মিল্কের যে সাপ্লাইটা সেটা কিন্তু কম হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, বাচ্চাকে কখনোই কোনো অবস্থাতেই ফর্মুলা মিল্ক দেবেন না বা বাইরে থেকে আলাদা যে দুধ সেটা কিন্তু দেবেন না। অন্তত 6 মাস পর্যন্ত তার মায়ের দুধই খাওয়া উচিত, এবং তার যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু মায়ের দুধ থেকেই সেটা সে পেয়ে যাবে। কাজেই মায়ের দুধ যাতে বৃদ্ধি পায় সেই জন্য কিন্তু বাচ্চাকে মায়ের দুধই সবসময়ের জন্য খাওয়ানো উচিত। এবং সাধারণত বাচ্চার জন্মের পরে পরেই তাকে মায়ের দুধ খাওয়ানো হয়, এবং যদি সিজারিয়ান সেকশন হয় তাহলে 3-4 ঘন্টা পরে কিন্তু মায়ের দুধ তাকে দেওয়া হয়। এবং বাচ্চার জন্মের ঠিক 2-3 দিনের মধ্যে তার একটা বা ওই খুব রিসেন্টলি আর কি এক ধরনের হালকা ইয়েলোইশ ধরনের ঠিক এক ধরনের ফ্লুইড সিক্রিয়েশন হয় যেটাকে কোলোস্ট্রাম বলে। এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটা উপাদান, এবং এর মধ্যে কিন্তু সুগারের পরিমাণ কম থাকে, পুষ্টির পরিমাণ বেশি থাকে। কাজে এটা অত্যন্ত জরুরি একটা বাচ্চার জন্য। এটা কিন্তু ফর্মুলা মিল্ক থেকে কখনোই পাওয়া যায় না। এছাড়া আরো কিছু কারণ আছে মায়ের দুধের যে প্রোডাকশনটা সেটা কম হয়ে থাকে। সেটা হচ্ছে বেশ কিছু মেডিকেল কন্ডিশন, মায়ের বেশ কিছু মেডিকেল কন্ডিশন, যেরকম ধরুন কোনো মায়ের যদি প্রেগনেন্সির সময় হাই ব্লাড প্রেশার থাকে, অথবা তার যদি ডায়াবেটিস থাকে, বা যদি হাইপোথাইরয়েডিজম থাকে, বা যদি ওবেসিটি থাকে, এই ধরনের কোনো কন্ডিশন থাকলে সেক্ষেত্রে সেটা কিন্তু মাদার্স মিল্কের উপরে একটা প্রভাব ফেলতে পারে। এছাড়া আরো কিছু কারণ আছে, যেরকম বাচ্চাটা যখন জন্ম হয়েছে তার যদি প্রিটার্ম ডেলিভারি হয়ে থাকে সেই জন্য হতে পারে। মা যদি কোনোভাবে প্রেগনেন্ট অবস্থায় বা তার পরেও যদি মা যদি কোনো রকম কোনো অ্যাডিকশনের সঙ্গে যুক্ত থাকে, বিশেষত সিগারেট স্মোকিং বা অ্যালকোহল ইনটেক, সেটা কিন্তু মাদার্স মিল্কের উপরে সরাসরি প্রভাব ফেলবে। কাজেই মায়েরা আপনি যদি প্রেগনেন্সি প্ল্যানও করে থাকেন তাহলে সেই সময় থেকে অন্তত তার 1 মাস মানে 6 মাস আগে থেকে আপনার যে সমস্ত অ্যাডিকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিটলি বন্ধ করে দিন, যতদিন পর্যন্ত আপনার বাচ্চা আপনার দুধ খাবে। এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, তার স্বাস্থ্যের জন্য আপনাকে কিন্তু এটা করতেই হবে। এছাড়া যদি ব্রেস্টে কোনো রকম কোনো সার্জারি হয় তাহলেও সেক্ষেত্রে দেখা যায় যে সেটাও কিন্তু মাদার্স মিল্কের উপরে তার প্রভাব পড়তে পারে। বেশ কিছু মেডিকেশনের জন্যও কিন্তু দেখা যায় যে মাদার্স মিল্কের যে সাপ্লাই যেটা হওয়া উচিত সেটা কিন্তু কম হয়। এছাড়া অনেক অনেক মাই খুব তাড়াতাড়ি বাচ্চার জন্মের পরেই ওসিপি বা কন্ট্রাসেপটিভ পিল খাওয়া শুরু করে, সেটাও কিন্তু এর উপরে একটা এফেক্ট পড়ে। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাকে যখন দুধ খাওয়াবেন তখন দুটো ব্রেস্টে ঘুরিয়ে ফিরিয়ে তাকে খাওয়াতে হবে, দুধটা খাওয়াতে হবে। এবং মায়ের যদি পুষ্টিগতভাবে অভাব হয়, আবারও বলছি, মায়ের যদি পুষ্টিগতভাবে অভাব হয় সরাসরি সেটা মাদার্স মিল্কের যে সাপ্লাই তার উপরে কিন্তু এফেক্ট হবে। যখনই কোনো মা প্রেগনেন্ট হবে তার আগে থেকে কিন্তু তার পুষ্টির দিকে ভীষণভাবে নজর দিতে হবে। দেখুন, আপনার বাচ্চা যে খাবারটা খাচ্ছে অর্থাৎ আপনার দুধ, তার পুষ্টিটা কিন্তু তার থেকেই আসছে। কাজে আপনি যদি পুষ্টিকর খাবার না খান, সঠিকভাবে ডায়েট মেনটেন না করেন, সেটা কিন্তু তার এফেক্ট পড়বে। এবং মাকে কিন্তু সঠিক পরিমাণে জল খেতে হবে, এটাও একটা কারণ। সঠিক পরিমাণে জল যদি না খাওয়া হয় সেটাও কিন্তু মাদার্স মিল্কের উপরে তার কিন্তু একটা এফেক্ট পড়তে পারে। আরেকটা হচ্ছে যে বাচ্চা যখন
খেতে চাইবে ঠিক তখনই তাকে খেতে দিতে হবে। অর্থাৎ 6 মাস পর্যন্ত কিন্তু মাকে অ্যাভেলেবেল থাকতে হবে। তার কারণ যখন খেতে চাইছে সেই সময় যদি সে খাবারটা না পায়, হয়তো পরবর্তীকালে ঘুমিয়ে পড়লো, তখন তাকে দিলেও কিন্তু সে খেতে পারবে না। এবং যদি ফর্মুলা ফিড করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে আর মায়ের দুধটা কিন্তু খেতে চাইছে না। তো এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। মায়ের যদি কোনো কারণে মানসিক চাপ বৃদ্ধি পায়, সেটাও কিন্তু বাচ্চার এই মাদার্স মিল্কের উপরে একটা প্রভাব পড়ে। এবং মা যদি খুব ক্লান্ত হয়ে যায়, সেটাও কিন্তু সেক্ষেত্রে প্রভাব পাবে। কাজেই যে মা, তাদের উদ্দেশ্য বলছি, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, হাসি খুশি মনে থাকতে হবে। দেখুন, আপনার একটা বাচ্চা, তাকে আপনি পৃথিবীতে এনেছেন, সে যাতে সঠিক পুষ্টি পায় সেটা লক্ষ্য রেখে আপনাকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এবারে বলছি যে কিভাবে মায়ের দুধ বা মাদার্স মিল্কের সাপ্লাইটা বাড়াতে পারবেন। খুব মন দিয়ে শুনবেন। খুব সাধারণভাবে বলছি, এর জন্য আপনাকে বাড়তি খুব একটা বেশি কিছু করতে হবে না। এগুলো মেনটেন করলে আপনি নিজেই দেখবেন আপনার বাচ্চার যতটা পুষ্টির দরকার সেটা কিন্তু আপনার দুধ থেকেই হয়ে যাচ্ছে। তার জন্য অন্য কোনো কিছু তাকে খাওয়াতে হবে না। প্রথমত যেটা বললাম যে বাচ্চা যত বেশি সাক করবে, এই মিল্ক প্রোডাকশন কিন্তু তত বাড়বে। কাজেই বাচ্চাকে কিন্তু আপনাকে রেগুলার বেসিসে তাকে সাক করাতে হবে, তাকে খাওয়াতে হবে। অনেকে মনে করেন যে মাদার্স মিল্কের পরিমাণটা তো কম, সুতরাং তাকে কম খাওয়াবো বা তাড়াতাড়ি করে ফর্মুলা ফিট করিয়ে দেন, সেটা কিন্তু নয়। মাদার্স মিল্ক তাকে বারে 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 খাওয়াতে হবে, তাহলে কিন্তু আপনার এই সাপ্লাইটা বাড়বে। দ্বিতীয়ত, আপনাকে সঠিক পরিমাণে জল খেতে হবে। সাধারণ একজন মানুষের, একজন মহিলার যতটা জল খাওয়া উচিত, যখনই তিনি ব্রেস্টফিড করাবেন তার এই জলের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অন্তত পক্ষে যদি 3 লিটার খায়, তাহলে 5 লিটারের মতন জল তাকে খেতে হবে। যতটা প্রয়োজন আপনি ততটাই জল খাবেন, কারণ হাইড্রেশনটা কিন্তু ভীষণ জরুরি মাদার্স মিল্কের এই প্রোডাকশনটা কিন্তু বাড়াবার জন্য। এছাড়া মায়ের পুষ্টি, যেটা আমি আগেও বললাম যে সঠিকভাবে মায়ের পুষ্টি রাখতে হবে। আমি এর শেষের দিকে বলছি যে কি ধরনের খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত এবং কি ধরনের খাবার আপনি খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। মায়ের পুষ্টিটা সঠিকভাবে রাখতে হবে এবং বাচ্চার জন্মের পরে পরেই তাকে দুধ দিতে হবে এবং ফর্মুলা ফিট আপনি করাবেন না। এরপরে বলছি কিছু গ্যালাক্টোগক কিছু জিনিস, যেগুলো একদমই ভেষজ উপাদান দিয়ে তৈরি, যেটা মাতৃদুগ্ধ বৃদ্ধি করতে সাহায্য করে, সেই জিনিসগুলো বলছি। দেখুন, এটা আমরা সবাই জানি। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে দুধ, সাবু। সাবুটাকে একটু ভিজিয়ে রেখে দেবেন এবং তারপরে তার মধ্যে দুধ দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে সেটাকে একটু গরম করে নিয়ে এটা আপনি রেগুলার বেসিসে একবার করে বা দুবার করে খেতে থাকুন। অবশ্যই কিন্তু আপনার মাদার্স মিল্ক বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত হচ্ছে বাদাম দুধ, আমন্ড। আমন্ড বাদামকে পেস্ট করে দুধের সঙ্গে মিশিয়ে সেটাকে একটু ফুটিয়ে নিয়ে মিষ্টি দিয়ে সেটাকেও আপনি খেতে পারেন দিনে একবার বা দুবার করে। সেক্ষেত্রেও কিন্তু আপনার মাদার্স মিল্কের পরিমাণ বাড়বে। দুধটা কিন্তু ভীষণ জরুরি এক্ষেত্রে। অথবা রসুন, কালো জিরে, সেটাকে একটু রোস্ট করে সেটাকেও আপনি খেতে পারেন, এটাও ভীষণ ভালো কাজ করবে। আরেকটা জিনিস বলছি, একটা ভেষজ উদ্ভিদ শতাবরী। এই শতাবরী পাউডার বাজারে দোকানে পাওয়া যায়, সেটা দুধের সঙ্গে মিশিয়ে যদি আপনি খান দিনে একবার বা দুবার করে, ভীষণ ভীষণ ভালো কাজ করবে এই শতাবরীর পাউডারটা দুধের সঙ্গে মিশিয়ে খেলে। এছাড়া জোয়ান, জোয়ানটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবেন এবং সকালবেলা উঠে সেটাকে ছেঁকে নিয়ে সেটা আপনি খেতে পারেন। ঠিক একইভাবে মেথিকে জলে ভিজিয়ে রেখে দেবেন, সেই মেথির জলও খেতে পারেন। অথবা জিরেকে ভিজিয়ে রেখে দেবেন, সেই জলটাও খেতে পারেন। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকেও সঠিক রাখতে সাহায্য করবে এবং সেই সাথে সাথে এটা কিন্তু মাদার্স মিল্কটাকেও এটা বৃদ্ধি করতে সাহায্য করবে। এরপরে বলছি যে একজন মা বা যিনি মা হতে চলেছেন বা তার ছোট বাচ্চা রয়েছে, তার পুষ্টিকর খাদ্য বলতে কি ধরনের খাবার তার ডায়েট চার্টের মধ্যে রাখতে হবে। দেখুন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই প্রত্যেকটা উপাদান তার খাদ্য তালিকার মধ্যে কিন্তু থাকবে এবং তাকে মনে রাখতে হবে যে তার মাধ্যমে তার বাচ্চার পুষ্টি হচ্ছে, সুতরাং সেই সমস্ত খাবারগুলো তাকে খেতে হবে। কি ধরনের খাবার খাবেন? প্রথমে বলছি হোল গ্রেনস, তার মধ্যে ধরুন ভাত, রুটি, ওটস, ব্রাউন রাইস, এই ধরনের খাবারগুলো, পাস্তা, এগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। বিভিন্ন ধরনের বিনস বা লেগিউমস বা শুটি জাতীয় যে জিনিসগুলো, যেমন ধরুন তার মধ্যে বিভিন্ন রকমের ডাল, তারপরে রাজমা, ছোলা, বাদাম, এই ধরনের জিনিস, ডিম, চিকেন, সোয়াবিন, এগুলো। মাছের মধ্যে সাধারণত ফ্যাটি ফিশ খেতে বলা হয়, কিন্তু এই ফ্যাটি ফিশ যেরকম সালমন, সার্ডিন, টুনা, এইগুলো তো আমাদের দেশে বা বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। কাজে যে সমস্ত পুষ্টিকর মাছগুলো পাওয়া যায় আপনি সেগুলোই আপনার খাদ্য তালিকার মধ্যে কিন্তু আপনি অন্তর্ভুক্ত করতে পারেন। সবুজ পাতাযুক্ত শাকসবজি, যেরকম ব্রকলি, ফুলকপি, পালং শাক, টমেটো, ক্যাপসিকাম বা লেটুস পাতা, পার্সলে পাতা, এই ধরনের যে সমস্ত সুইস চার্ড, এগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন। মিষ্টি আলু, এটাকে অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন। এবারে হচ্ছে ড্রাই ফ্রুট, আমন্ড বা আখরোট, কাজু বাদাম, কিশমিশ, পিনাট, এগুলোকে রাখতে পারেন।
সিডের মধ্যে হচ্ছে ফ্লেক্স সিড, চিয়া সিড, পাম্পকিন সিড, এগুলোকে হালকা একটু ক্রাশ করে কন্টেনারের মধ্যে রাখলেন, আপনার খাবারের উপরে ছড়িয়ে, সবজির উপরে ছড়িয়ে আপনি খেতে পারেন। দুধ এবং দুগ্ধজাত পদার্থ এগুলো এই সময় ভীষণ ভালো কাজ করে। পনির, তারপরে সাদা টক দই, এই জাতীয় জিনিস এবং শুধু দুধ, এগুলো আপনি খেতে মানে এই সময় আপনি অবশ্যই খাবেন। এই আপনার খাদ্য তালিকার মধ্যে এই ধরনের খাবারগুলোকে রাখবেন। এছাড়া ফল, দেখুন ফলের মধ্যে যে সমস্ত ফলগুলো যে সেই সিজনে যে সমস্ত ফল পাওয়া যায় সেগুলো আপনি তার মধ্যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন। এবং আপনার এই ধরনের যদি খাবারগুলোকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারেন, তাহলে আপনার পুষ্টির যে চাহিদা রয়েছে সেটা কিন্তু এর থেকে পূর্ণ হবে। দেখুন, কোনো জিনিসের ক্ষেত্রে যখনই আমরা ডায়েট চার্ট তৈরি করি, সেখানে কিন্তু দুটো জিনিস মেনশন করা উচিত, বা দুটো জিনিসকে দিকে খেয়াল করে কিন্তু ডায়েট চার্ট বানানো উচিত। এক, আপনি কোন জায়গায় রয়েছেন, সেই জায়গায় কোন জিনিসগুলো অ্যাভেলেবেল, সেই অনুযায়ী ডায়েট চার্টটা করা উচিত। অর্থাৎ এমন কিছু ডায়েট চার্ট করা হলো যেটা হয়তো সেখানে অ্যাভেলেবেল নয়, সেই জিনিসটা কিন্তু হবে না। এবং মানুষের অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে ডায়েট চার্টটা বানানো উচিত। এক্ষেত্রে সস্তায় সুলভে যে জিনিসগুলো পাওয়া যায় তার মধ্যেই কিন্তু একজন মায়ের পুষ্টি সম্পূর্ণভাবে রাখা যায়, এরকম নয় যে খুব দামি খাবার খেতে হবে, বা প্যাকেট যে সমস্ত বা যে সাপ্লিমেন্ট সেগুলো খেতে হবে, প্যাকেট যে ফুডগুলো যেগুলো ভীষণ কস্টলি সেগুলো যেটা খেতে হবে তা নয়। আপনার হাতের কাছে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে হবে, পেট ভরে আপনাকে খেতে হবে। এই সময় যদি আপনি ভাবেন যে এই খাবারটাকে আমি এখন খাবো না, আমার ওজন বেড়ে যেতে পারে, এই সময় কিন্তু এটা ভাবলে চলবে না। এই সময় শুধুমাত্র আপনার নিজের স্বাস্থ্য এবং আপনার বাচ্চার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। পরবর্তীকালে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন ডায়েট চার্ট আপনি কি করবেন। কিন্তু এই সময় কিন্তু আপনার যদি একটু ওজন বেড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। কাজে এই ধরনের সমস্ত খাবারগুলোকে যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন, আপনি এবং আপনার বাচ্চা সেই পুষ্টিটা পাবে। এবং এর সাথে সাথে যে সমস্ত খাবারগুলো ক্ষতি করতে পারে, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, ফ্যাটি ফুড, ফ্রাইড ফুড এই ধরনের, বা ফাস্ট ফুড, এগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই এই সময় মানে অ্যাভয়েড করতে হবে। তার কারণ যদি আপনার কোনো ডাইজেস্টিক আপসেট হয়, তো তাহলে সেই দুধটা যখন বাচ্চা খাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি আপনার কোনো অ্যাডিকশান থাকে, তাহলে প্লিজ প্লিজ আপনি যখনই প্রেগনেন্সি প্ল্যান করছেন সেই অ্যাডিকশান ছেড়ে দিন। লাইফে অবশ্যই একটা ডিসিপ্লিন মেনটেন করুন, কারণ আপনার মাধ্যমে কিন্তু আপনার বাচ্চার পুষ্টি বা জীবনটা নির্ভর করছে। এবং বাচ্চাদের এই ছোট বয়সটা, এই অল্প বয়সটা কিন্তু এক্ষেত্রে তাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন তো যে একজন বাচ্চাকে বা একজন মায়ের দুধ সঠিকভাবে তাকে যদি বাড়াতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে। আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।